মর্নিং চিলড্রেন, আমরা আছি খেয়া কবিতা। কালকে তোমাদের খেয়া কবিতার কবি পরিচিতি আমি বলেছিলাম, অর্থাৎ খেয়া কবিতার লেখক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চৈতালি কাব্যগ্রন্থ থেকে গৃহীত 13 নম্বর সংখ্যক কবিতা হচ্ছে খেয়া। কালকে আমরা পড়েছি রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে, অর্থাৎ কবি পরিচিতি, আর পড়েছি খেয়া কবিতার উৎস, এবং তার সঙ্গে আরও পড়েছি খেয়া কবিতার বিষয় সংক্ষেপ। আজকে আমরা খেয়া কবিতাটির সম্বন্ধে প্রত্যেকটা লাইন ধরে তোমাদের সাথে আলোচনা করব। এর আগে একটু বলে দিই, খেয়া কবিতার উৎসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রায় প্রত্যেকটা প্রশ্নের উত্তরই, অর্থাৎ যখন তোমরা প্রশ্নের উত্তর লিখবে, প্রায় প্রতিটা প্রশ্নের উত্তরের ক্ষেত্রেই কিন্তু আলোচ্য কবিতাটি চৈতালি কাব্যগ্রন্থ থেকে নেওয়া, এটা বারবার লিখতে হবে। সুতরাং উৎসটা কিন্তু ভুললে চলবে না। যাই হোক, আমরা তাহলে শুরু করি খেয়া কবিতার প্রত্যেকটা লাইন ধরে ধরে, অর্থাৎ খেয়া কবিতার ওভারঅল যে বিষয়বস্তু বা সারসংক্ষেপ, সেটা সম্পর্কে আলোচনা। চলো স্টার্ট করি। খেয়া নৌকা পারাপার করে নদীর স্রোতে, কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে। বলছে এটা নৌকা, অর্থাৎ খেয়া নৌকা, সেটা নদীর স্রোতের দ্বারা পারাপার হয়, এক পাড় থেকে আরেক পাড়ে যায়। কোথায় যায়? এই কবিতাটা পড়লে আমরা দেখতে পাচ্ছি একটা গ্রাম, একটা নদী, তার দুধারে দুটো গ্রাম, এবং গ্রামের কিন্তু কবি কোনো নাম দেয়নি, অর্থাৎ নাম না জানা গ্রাম, দুটো অজানা গ্রাম, এবং নদীরও কিন্তু কোনো নাম নেই। রবীন্দ্রনাথের অন্যান্য কবিতায় বা অন্যান্য কবিতায় বা গল্পে কিন্তু আমরা নদী কিংবা গ্রামের অনেক নাম পাই। যেমন রবীন্দ্রনাথের একটা কবিতা আছে এক গাঁয়ে বলে, সেখানে একটা নদীর নাম ছিল অঞ্জনা। আমাদের এই নদীর নামটি অঞ্জনা, আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা। অর্থাৎ সেখানে গ্রামের নাম, নদীর নাম কিন্তু দুটোই কবি দিয়েছে, বাট খেয়াতে কিন্তু কবি দেন। সুতরাং এই গ্রাম, অজানা গ্রাম এবং অজানা নদী। যাই হোক, এই গ্রামে দুটি গ্রাম, মাঝখানে একটি নদী বয়ে যাচ্ছে। এই দুটি গ্রামের মধ্যে যোগসাজশ হচ্ছে খেয়ার মাধ্যমে, অর্থাৎ খেয়া নৌকার মাধ্যমে এক গ্রামের লোক অন্য গ্রামে যায়। বলছে কেহ যায় ঘরে, কেহ আসে ঘর থেকে, অর্থাৎ কেউ এ গ্রাম থেকে ও গ্রামে ঘরে যাচ্ছে, কেউ ঘর থেকে কাজে আসছে। দুই তীরে দুই গ্রাম আছে জানাশোনা, সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা। বলছে নদীটার দুই তীরে দুটো গ্রাম আছে, এবং দুই গ্রামের সাথে খুব ভালো জানাশোনা আছে, অর্থাৎ দুই গ্রামের ইন্টারাকশন খুব ভালো দুই গ্রামের বাসিন্দাদের সঙ্গে। বলছে সকাল সন্ধ্যা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আনাগোনা চলে, অর্থাৎ সারাক্ষণই খেয়া পারাপার হচ্ছে, নৌকা পারাপার হচ্ছে, লোক আসছে এই গ্রামে, লোক যাচ্ছে ওই গ্রাম থেকে হচ্ছে। তারপর ধরো পৃথিবীর কত দ্বন্দ্ব, কত সর্বনাশ, পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ, নূতন নূতন কত গড়ে ইতিহাস। বলছে পৃথিবীতে নিত্যদিন কত রকম দ্বন্দ্ব হচ্ছে। দ্বন্দ্ব মানে ঝগড়া, দ্বন্দ্ব মানে মানুষে মানুষে হানাহানি, দ্বন্দ্ব মানে মানুষে মানুষে কাটাকাটি। বলছি পৃথিবীতে প্রতিদিন
কত মানুষে মানুষে হানাহানি, যুদ্ধ, ঝগড়া, দ্বন্দ্ব হচ্ছে, কতই বা সর্বনাশ হচ্ছে। সর্বনাশ বলতে এখানে কবি কি বুঝিয়েছেন জানো? মানব সভ্যতার সর্বনাশ। অর্থাৎ আমরা মানুষেরা যত সভ্য হচ্ছে তত মানুষের মধ্যে বৃদ্ধি পাচ্ছে আগ্রাসনের লোভ, সাম্রাজ্যবাদী শক্তি তত মাথা চাড়া দিয়ে হচ্ছে। মানুষের মধ্যে লোভ এতটাই বৃদ্ধি পাচ্ছে, প্রত্যেকের মধ্যেই আরও চাই। প্রত্যেকটা দেশ চাইছে পৃথিবীতে শ্রেষ্ঠ আসন লাভ করতে। এই কারণে শুরু হচ্ছে দেশে দেশে লড়াই, জাতিতে জাতিতে লড়াই, ধর্মের ভিত্তিতে লড়াই, বর্ণের ভিত্তিতে লড়াই, আর অর্থের ভিত্তিতে তো বৈষম্য রয়েই গেছে। তাই কবি বলছেন পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ। অর্থাৎ পৃথিবীতে প্রতিদিন কত রকম সমস্যা লেগে থাকে, কত রকম ঝামেলা লেগে থাকে, কত রকম অশান্তি লেগে থাকে। আর তাতে করে কত সর্বনাশ হয়, কত মানুষ অকালে ঝরে যায়, কত মানুষের অকালে প্রাণ চলে যায়, কত মা তার সন্তানহীন হয়, কত স্ত্রী তার স্বামীহীন হয়। যাই হোক, বলছে এর মাধ্যমে বা এর মধ্যে দিয়েই কিন্তু নূতন নূতন কত গড়ে ইতিহাস। অর্থাৎ কত দ্বন্দ্ব, কত সংঘাত, কত সর্বনাশ, এর মধ্যে দিয়েই কিন্তু নূতন নূতন ইতিহাস গড়ে ওঠে। অর্থাৎ ইতিহাস কিন্তু কোনো একদিনে হয় না, কোনো যুগ, কোনো মানুষ, কোনো যুগ, কোনো একটা বিশাল যুগের পর আরেকটা বিশাল যুগ আসে। এই যে মানুষে মানুষে অত্যাচার, মানুষে মানুষে বিভেদ, হানাহানি, কাটাকাটি, এই সব লেখা থাকে ইতিহাসের পাতায়। বলছে এইভাবেই তো ইতিহাস গড়ে ওঠে, নতুন নতুন সাম্রাজ্য সৃষ্টি হয়, নতুন নতুন সভ্যতার সৃষ্টি হয়। এগুলি সবই কিন্তু ইতিহাসের অঙ্গ বা ইতিহাসে সব লেখা থাকে। রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া উঠে নূতন নূতন কত বড় ইতিহাস। কোথায় ইতিহাস হচ্ছে? রক্ত প্রবাহের মধ্যে ফেনাইয়া ওঠে। রক্ত প্রবাহ মানে প্রবাহমান রক্ত। অর্থাৎ মানব জাতির বা মানব সভ্যতার ইতিহাস তোমরা যদি দেখো বা আমরা যদি একটু ফিরে দেখি, আমরা দেখব একদম সভ্যতার শুরু থেকে আর্লি হিউম্যান যখন ছিল তখন তো মানুষ সিভিলাইজড ছিল না, তখন অসভ্য মানুষ। যত দিন যাচ্ছে ধীরে 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 সভ্য হচ্ছে। সভ্য হয়ে মানুষ তৈরি করলো গ্রাম, তারপর ধীরে ধীরে তৈরি হলো রাজতন্ত্র, সামন্ততন্ত্র, আস্তে 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 এরপর তৈরি হলো শহর বা অ্যাকচুয়ালি শিল্প বিপ্লব হলো। শিল্প বিপ্লবের ফলে তৈরি হলো শহর। শিল্প বিপ্লব অর্থাৎ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। তারপর শহর তৈরি হলো, গ্রামের সাথে শহরের ভেদাভেদ হলো, রুরাল ভার্সেস আরবান। আস্তে 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 মানব সভ্যতা অনেক বেশি এগিয়ে যেতে লাগলো। যত মানব সভ্যতা এগোতে লাগলো তত মানুষের লোভ লালসা বৃদ্ধি পেল, তত মানুষ মানুষকে হত্যা করে, মানুষ মানুষকে সংহার করে সমস্ত পৃথিবীকে নিজের করায়ত্তে নেওয়া শুরু করলো। এইভাবেই তৈরি হলো, সৃষ্টি হলো মানব সভ্যতার ইতিহাস। যেই মানব সভ্যতার ইতিহাসে একদিকে আমরা দেখতে পাই আদিম মানুষ থেকে আজকের যে একবিংশ শতাব্দীর চরম সভ্য মানুষ হয়ে ওঠার কাহিনী, আবার সাইড বাই সাইড আমরা কি দেখতে পাই? এই টোটাল ইতিহাসটাই জোরে আসে পুরোটাই লড়াই বা যুদ্ধ। প্রাচীন ইতিহাস এবং মধ্যযুগের ইতিহাস। মধ্যযুগের ইতিহাস যদি আমরা পাই তাহলে তো আমরা দেখি রাজতন্ত্র যখন ছিল প্রতিদিনই যুদ্ধ বিগ্রহ লেগে থাকতো। কি আমাদের ভারতবর্ষ, কি বিদেশের মাটিতে, সব জায়গায় তাই। আজকে বলছে যে তোমাদের এখানে রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া ওঠে। তোমরা নিশ্চয়ই সম্রাট অশোকের নাম সবাই শুনেছ। আমরা দেখো ন্যাশনাল এমব্লেমে আমরা যে অশোকের স্তম্ভটা আমরা দেখি, আর
অশোক চক্রও আমরা দেখি। সম্রাট অশোক ছিলেন একটা সময়, সম্রাট অশোক অসম্ভব অত্যাচারী রাজা ছিলেন, অসম্ভব। তিনি কলিঙ্গ রাজ্য মানে বর্তমানে উড়িষ্যা, একটা সময় আগেকার সময় বলতো কলিঙ্গ রাজ্য। যাই হোক, তিনি কলিঙ্গ রাজ্য একটা সময় আক্রমণ করেছিলেন। এটা কিন্তু আমি বলছি হাজার হাজার বছর আগেকার ইতিহাস। তখনও আমাদের দেশে মুঘল পাঠান কিচ্ছু, তখন আমাদের দেশে জাস্ট বৈদিক যুগ শেষ হয়েছে, শুরু হয়েছে বুদ্ধিজম, অর্থাৎ বৌদ্ধ ধর্ম তখন টোটাল ভারতবর্ষ জুড়ে চলছে। বৈদিক যুগ শেষ, বৌদ্ধ ধর্ম শুরু, অর্থাৎ বুদ্ধিজম শুরু। এবং এই সময়টা বুদ্ধিজম শুরু বলবো না, গৌতম বুদ্ধ মারা গেছেন এবং গোটা ভারতবর্ষে ব্রাহ্মণ্য ধর্মের এগেইনস্টে চলে আসছে বুদ্ধিজম। এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে সম্রাট অশোক ছিলেন একজন হিন্দু রাজা। তিনি, তার এতটাই লোভ এবং লালসা ছিল, সে কলিঙ্গ রাজ্য মানে উড়িষ্যা আক্রমণ করেছিলেন। আক্রমণ করার পরে কি হলো, কলিঙ্গ রাজ্যের অধিবাসীরা অত্যন্ত বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছিলেন এবং এই যুদ্ধের ফলে কলিঙ্গ রাজ্যের অধিবাসীরা জানো তো এতটাই রাজা অশোকের সঙ্গে তারা পেরে ওঠেনি। রাজা অশোক গোটা কলিঙ্গ রাজ্যকে, মানুষদেরকে কেটে ফেলেছিলেন এবং তাদের রক্তের পুরো নদীর জল লাল হয়ে গিয়েছিল। রাজা অশোক বা সম্রাট অশোক নিজেই সেই কলিঙ্গ যুদ্ধের বিভীষিকা দেখে, ওই রক্ত প্রবাহ নদীর মধ্যে দেখে, পুরো নদীর জল লাল দেখে তার মনের মধ্যে অসম্ভব রকমের একটা পরিবর্তন আসলো এবং চণ্ডাশক থেকে, অর্থাৎ অত্যন্ত সাম্রাজ্যবাদী লোভী রাজা অশোক থেকে ধীরে ধীরে তিনি ধর্মাশকে পরিণত হলেন। তাই তো আমরা আমাদের ন্যাশনাল এমব্লেম বা আমাদের টাকার মধ্যে অশোক চক্র দেখি। অর্থাৎ অশোকের মধ্যে যে পরিবর্তন এসেছিল, অশোক পরবর্তীকালে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন এবং তার বাকি জীবনটা বৌদ্ধদেরকে উদ্দেশ্য করে, অর্থাৎ বৌদ্ধ ধর্ম চারিদিকে তিনি প্রচার করেই কাটিয়ে দিয়েছিলেন। তাহলে এই যে একটা ইতিহাসের একটা ফ্রেস, মানে এইভাবেও দেখো রক্ত প্রবাহের মাধ্যমেই তো একটা ইতিহাস রচনা হয়েছে। শুধু তাই নয়, যত যুদ্ধই হোক, যত যাই হোক, রক্তপাত কিন্তু একদম কমন। এবং এই রক্তপাতের মধ্যে দিয়েই একটা কোনো সভ্যতা শেষ হয়ে যায়, শুরু হয় নতুন সভ্যতা। সোনার মুকুট কত ফুটে আর টুটে। সোনার মুকুট মানে কোনো একটা সভ্যতা যখন শুরু হয়, তার যখন সোনার মুকুটের সঙ্গে তুলনা দিচ্ছে, অর্থাৎ সে তখন শির উচ্চ করে বলে আমি সে বা আমি একজন। কিন্তু নিয়তির চক্রে ধীরে 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 সেই সভ্যতা শেষ হয়ে যায়, তৈরি হয় নতুন সভ্যতা। বলছে সভ্যতার নব নব তৃষ্ণা ক্ষুধা, অর্থাৎ সভ্যতার যে নতুন নতুন সভ্যতা গড়ে ওঠে তাকেই বলছে নব নব তৃষ্ণা, নব নব ক্ষুধা। অর্থাৎ পুরাতন শেষ করে নতুন কোনো একটা সময় ইতিহাস চক্রপথ পরিবর্তন, অর্থাৎ একটা সময় যে সভ্যতার শীর্ষে ছিল সে কিন্তু শেষ হয়ে যাবে, শুরু হবে নতুন সভ্যতা। বলছে সভ্যতার এই যে নবনব তৃষ্ণায়, নবনব ক্ষুধায় কি হয়েছে, আমরা কি পেয়েছি? ওঠে কত হলাহল, ওঠে কত সুধা। হলাহল মানে বিষ, সুধা মানে অমৃত। হলাহল অর্থাৎ, তোমরা আমাদের প্রাচীন হিন্দু ধর্মে আছে একটা সময় সমুদ্র মন্থন হয়েছিল, তাতে দেবতারা এবং অসুররা একসাথে সমুদ্র মন্থন করেছিল। সেই সমুদ্র মন্থনের ফলে উঠেছিল বিষ এবং অমৃত। হলাহল এই বিষ উঠেছিল। বলছে এই বিষটা যে উঠল, তখন দেবাদিদেব মহাদেব এই বিষটাকে পান করেছিল। সেজন্য দেবাদিদেব মহাদেবকে বলা হয় নীলকণ্ঠ। সেই নীলকণ্ঠ বা শিব তখন নীলকণ্ঠ হয়ে গিয়েছিল। পরবর্তীকালে দেবী পার্বতী বা দেবী দুর্গা তাকে সেই বিষমুক্ত করেছিল। তাহলে শিব কী করেছিলেন? সমুদ্র মন্থনের ফলে
যে বিষ উত্থিত হয়েছিল সেই বিষ নিজ কণ্ঠে ধারণ করেছিলেন, আর যে সুধা বা অমৃত হয়েছিল সেটা দেবতারা নিয়ে অমর তারা বর পেয়েছিলেন। অর্থাৎ কোনো সভ্যতা যে সবটাই খারাপ বা সবটাই ভালো তা তো নয়, যে কোনো সভ্যতারই বিভিন্ন রকম দিক থাকে। সেই খারাপ দিকটা মহাদেবের মতো কোনো না কোনো মহাপুরুষ সেটা বহন করে, আর ভালো দিকটা তারা বিলিয়ে দেয় সাধারণ মানুষের জন্য। শুধু হেথা দুই তীরে কিবা জানে নাম, দোহা পানে চেয়ে আছে দুইখানি গ্রাম। এবার কবি বলছেন, এই যে এত কিছু কবি বলছে এই যে নদীর তীরে দুটো গ্রাম আছে তাদের কোনো নাম নেই, শুধু গ্রাম দুটো দুজনের দিকে তাকিয়ে আছে। বলছে এই যে দুজনের প্রতি তাকিয়ে আছে, এই গ্রামের মধ্যে তো কোনো নাম নেই। এই খেয়া চিরদিন চলে নদীর স্রোতে, কেহ চায় আসে, কেহ আসে ঘর হতে। অর্থাৎ এখানে কবি বলেছেন এই যে দুটো গ্রামের কোনো নাম নেই, নাম না জানা গ্রাম, কিন্তু সারা পৃথিবীতে এত উত্থান পতন, এত রাজা, এত মন্ত্রী, এত নতুন সাম্রাজ্য গড়ে উঠছে, এত নতুন সভ্যতা গড়ে উঠছে, সাধারণ গ্রাম্য জীবনে কিন্তু এর কোনো প্রভাব পড়ে না। গ্রাম্য জীবন নিস্তরঙ্গ গ্রাম্য জীবন, সেই গ্রাম্য জীবনে আমরা কি দেখি, শুধুমাত্র তারা তাদের নিজেরটুকু নিয়েই আছে। অর্থাৎ দুটো গ্রামের প্রতি চেয়ে আছে, অর্থাৎ দুটো গ্রামের যেরকম জীবনযাত্রা সেরকম জীবনযাত্রা একই থাকে। যদিও আমরা দেখতে পাই যে বিভিন্ন মহাযুদ্ধ, অর্থাৎ ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, ওই সময়েও কিন্তু আমাদের ভারতবর্ষ তথা বাংলার গ্রামগুলোতে কিন্তু অ্যাজ খুব একটা এফেক্ট পড়েনি, কারণ গ্রামের লোকেদের জীবনযাত্রা সেরকমই ছিল। সবথেকে বেশি এফেক্টেড হয়েছিল কিন্তু শহরের লোকেরা। সেই হিসেবে কবি এখানে গ্রামের জীবনযাত্রা, অ্যাকচুয়ালি গ্রাম হচ্ছে সারা পৃথিবী তথা ভারতবর্ষের সব কিছুর মূল। গ্রামের মাধ্যমেই তো আমরা আমাদের শস্য পাই, আর শস্য না হলে তো আমরা জীবন ধারণ করতে পারি না। এখানে কবি গ্রামকে জীবনের প্রবহমানতার প্রতীক বলেছেন। বলছে এই যে জীবনের প্রবাহমানতা, এটা চিরশাশ্বত, গ্রামে এটাই চিরশাশ্বত। তাতে করে কোন সাম্রাজ্য উঠলো, কোন সাম্রাজ্য গেল, কোন রাজা আসলো, কোন রাজা গেল, কিচ্ছু এসে যায় না। মানব সভ্যতা, মানুষের জীবন নদীর মতো প্রবাহমান, এবং সেখানে মানুষের বেঁচে থাকাটাই সবথেকে বড় কথা। কে আসলো কে গেল সেইটা কোনো কিছু না। যাই হোক, আজকে আমরা খেয়া কবিতার বিষয় সংক্ষেপ করলাম। আগামী দিন অর্থাৎ কালকে আমি তোমাদের খেয়া কবিতার কিছু প্রশ্ন আলোচনা